এসএসসিতে পাশের হার ৬৮.৪৫%। জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। এবারও এগিয়ে মেয়েরা। একটা ফলাফল পেয়েছি এবং আশা করি এটা নিয়ে আমরা আগাতে পারবো। ভালো ফলাফল পেয়েছি 2 বছর কষ্টের পর। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শুরু। দোষ স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষী পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে চূড়ান্ত মতামত দিয়েছে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ৩ আগস্টের মধ্যে ঘোষণা দিতে সরকারকে এনসিপির আলটিমেটাম। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বাড়ছে ভোগান্তি। কুমিল্লা নোয়াখালীর বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধ। চলে যাই বাড়িঘরে অনেক পানি উড়ে গেছে, খাল থেকে পানি নামতেছে না এবং পানিগুলো নিষ্কাশন অত্যন্ত প্রয়োজন। 10 ফুটের সামনে এই অবস্থা পানি, দেখেন তাহলে আর গ্রামবাসী কি অবস্থা। যেভাবে বৃষ্টি হয়েছে 1 সপ্তাহ পানি কমবে না। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে প্রায় 15%। দুপুরে সমন্বিত শিক্ষা বোর্ড থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। এবার 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৮.৪৫%। গত বছরও যা ছিল 83%-এর বেশি। এছাড়া প্রায় অর্ধলাখ কমে জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। সারা দেশে গণিতে অকৃতকার্যের সংখ্যা সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ফুলিয়ে ফাঁপিয়ে নয়, শিক্ষার্থীদের যৌক্তিক নম্বর প্রদানের কারণেই ফলাফলের এই অবস্থা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মনে করে, যে সরকারি আসুক তারা শিক্ষা ব্যবস্থায় যথাযথ মেধার মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রাখবে। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79 অর্থাৎ প্রায় 4% বেশি পাস করেছে এবং ৮,২০০ জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে তুলনায়। দর্শক, এসএসসি পরীক্ষার ফলাফলের খবর জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। ফলাফল নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন? তারা কতটা সন্তুষ্ট বা কোনো ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন কিনা? লোপা, ফলাফল নিয়ে শিক্ষার্থী অভিভাবক যারা রয়েছেন তারা সন্তুষ্ট বলা যায়। এবং আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম কলেজের স্কুলে। আপনি জানেন এবছর কিন্তু চট্টগ্রামে গত 5 বছর পরিসংখ্যান যদি বলি, এই বছর সবচেয়ে কম পাশের হার অর্থাৎ 72.07, যেটি গতবারে ছিল 82.80 অর্থাৎ অন্যান্য গত প্রায় 4-5 বছর তুলনায় এই বছরই প্রথম পাশের সংখ্যা একেবারেই কম। এবং অভিভাবক যারা রয়েছেন তারা বলছিলেন যে গুণগত মান, শিক্ষার মানটা ধরে রাখার জন্য এটি অনেক বেশি প্রয়োজন ছিল এবং যেটি ফলাফল এবারে আসলে হয়েছে। এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছিলেন যে এই বছর যে পরীক্ষার ফলাফল হয়েছে এ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি খুশি বলা যায় এবং আগামী দিনে যেন তারা আসলে ভালো ফলাফল করতে পারেন সেই চেষ্টাটুকু তাদের মধ্যে থাকবে সেটি বলা হচ্ছিল। এবং পরীক্ষা নিয়ন্ত্রক আসলে বলছিলেন যে এই বছরে পাশের হার কমার ক্ষেত্রে যে পার্বত্য জেলাগুলো রয়েছে সেখানে পাশের হার কোথাও 52, কোথাও 62, এই অর্থাৎ মাঝামাঝিতে হওয়ার কারণে 3 পার্বত্য জেলাতে সেখানেও কিছুটা ভাটা পড়ার কারণে টোটাল যে পাশের হার সেটি অনেকাংশে কমেছে।
এবং তারা বলছিলেন যে পার্বত্য জেলায় শিক্ষার মান যদি আরো গুণগতভাবে বাড়ানো যায় সেক্ষেত্রে পাশের সংখ্যা আগামী দিনে বাড়বে এবং পরে এছাড়াও বলা হচ্ছিল যে এবছর যে পাশের সংখ্যা সেটি গত বছর চেয়ে কিন্তু একেবারে 10% কম এবং এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু গত বছর থেকে কমেছে, অর্থাৎ 1,45,000 গতবারে ছিল, এবছর হচ্ছে প্রায় 40-41,000-এর মতো পরীক্ষার্থীর সংখ্যা। সবকিছু মিলিয়ে বলা যে অভিভাবক এবং শিক্ষার্থীরা পরীক্ষার যে ফলাফল সেটি তাদের অনেক বেশি সন্তুষ্টই বলা যায়। অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। জুলাই গণহত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করবেন বলে বিচারপতিদের জানিয়েছেন তিনি। গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় এজলাসে কথা বলেন সাবেক এই আইজিপি। এ সময় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম কোনো মামলার বিচার শুরুর আদেশ দেওয়া হলো। এদিন এজলাস ছিল বিচার সংশ্লিষ্ট ও গণমাধ্যম কর্মীদের দিয়ে পূর্ণ। জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বেলা 12টার দিকে আদেশ পড়া শুরু করেন বিচারপতিরা। একে একে তাদের অভিযোগগুলো উল্লেখ করা হয়। এক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞাসা করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। তখন নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। আনুষ্ঠানিক রাজসাক্ষী ঘোষণার পর চৌধুরী মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন চৌধুরী মামুনের আইনজীবী। প্রশ্ন ছিল সাক্ষ্য দিলে আসামি হিসেবে সাবেক আইজি কোনো সুবিধা পাবেন কিনা। যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন, এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। পরে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবে। এই মামলার সূচনা বক্তব্যের জন্য 3 আগস্ট ও সাক্ষ্য গ্রহণের জন্য 4 আগস্ট দিন নির্ধারণ করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। হত্যা মামলায় গত বছরের নভেম্বরে নিম্ন আদালতেও 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন চৌধুরী মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি একটি নজিরবিহীন ঘটনা। প্রথম কোনো মামলায় রাজসাক্ষী হলেন সাবেক পুলিশ প্রধান। এখন সাক্ষী হিসেবে তিনি কি রহস্য উন্মোচন করবেন এটি এখন দেখার বিষয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এছাড়া মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশের নতুন কনসুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এদিকে দেশের 2 জেলায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়। বন্যা ও পরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে তাদের মতামত এবং করণীয় তুলে ধরেন। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামুনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে চলছে রাজনৈতিক দলগুলোর আলোচনা। সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন দলগুলোর সাথে দ্রুততম সময়ে ঐকমত্য তৈরির মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। সকালে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। সংস্কার নিয়ে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 11তম দিনের বৈঠক এটি। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। দিনের
দিনের শুরুতে প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে আলোচনা হয়। দুপুর পর্যন্ত তাতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি বেশিরভাগ দল। পরে তত্ত্বাবধায়ক সরকার, প্রধান উপদেষ্টা নিয়োগ, উপদেষ্টা পরিষদের কাঠামো, এখতিয়ার, সময়সীমা সহ নানা ইস্যুতে নিজেদের মতামত দেন দলের নেতারা। সংলাপের শুরুতে আলী রিয়াজ বলেন, দলগুলোর সঙ্গে অনেক বিষয় ঐকমত্য হচ্ছে। সবার আন্তরিক প্রচেষ্টা থাকলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে একমত আসা সম্ভব হবে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানো সম্ভব বলেও মত দেন তিনি। সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। আমরা বারবার বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে এই জুলাই মাসের মধ্যেই যেন আমরা এই কাজ সম্পন্ন করতে পারি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচারপতির প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা, সেগুলি নিয়ে অতীতে আলোচনা হয়েছে। ফলে আমি আশা করছি এখন এগুলো নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়ার জন্য কিভাবে আগানো যায় সেটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন সংক্রান্ত সব কাজ শেষ করার নির্দেশ দেয়ায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। পাশাপাশি জুলাই ঘোষণাপত্রে চূড়ান্ত মতামত জানিয়ে সরকারকে পাঠিয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ দ্রুত নির্বাচিত সংসদ দেখতে চায়। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার জানান, তারা সরকারের ভোটের সময়সীমা নিয়ে আস্থাশীল থাকলেও যেনতেন নির্বাচন চায় না। জুলাই অভ্যুত্থানে রাজধানী সহ সারা দেশে নিপীড়নের শিকার হন বহু সাংবাদিক। শুধু জুলাই আগস্টেই মারা যায় 5 জন। এছাড়া বিগত 15 বছরে সাংবাদিক নির্যাতনের তালিকাটাও দীর্ঘ। ভয়াবহ সেই স্মৃতি ছবির ফ্রেমে তুলে ধরেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। জাতীয় প্রেস ক্লাবে তা ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। পরে তারা যোগ দেন আলোচনা সভায়, যেখানে ফ্যাসিবাদী আমলের নানা নিপীড়নের কথা তুলে ধরেন বক্তারা। এর মাঝে কথা লড়াই হয় বিএনপি আর জামাতের সেক্রেটারির মধ্যে। আওয়ামী লীগ তো নেই, দুঃশাসন তো বেঁধে দিয়েছে। আমরা তো তাকিয়ে দেখতে পাই, আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে বসছে। ব্যবসা, বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। দলের চেয়ে যে দেশ বড়, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা খুব সোজা কোথায় বিশ্বাস করি, একটা লিবারেল ডেমোক্রেসিতে। নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে তো। কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন নির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে। আমি আজকে ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড হি ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। নির্বাচন পিছিয়ে গেলে দেশে অশুভ শক্তির উত্থানের আশঙ্কা করেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। গণতন্ত্র যাতে সত্যিকার সঠিক ভিত্তি পায়, না হলে আবারও দেশে অন্ধকারের শক্তি আসবে। দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ও সীমান্তে পুশিন নিয়ে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন নেতারা। অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকার যদি ব্যর্থ হয় তবে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আয়োজনে চলছে দেশ গড়তে জুলাই পদযাত্রার 10ম দিনের কর্মসূচি। কর্মসূচির এক পর্যায়ে এই আহ্বান জানান তিনি। বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। দেশের মৌলিক সংস্কারে জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা চলছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত মাগুরা গড়ে তোলার আহ্বান জানান তিনি। বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে। মাগুরায় পদযাত্রা শেষে বিকেলে নড়াইলের মুক্ত মঞ্চে আরেকটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা।
মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির। প্লাবিত প্রায় ১০০-র মতো গ্রাম। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া আরও কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। সব মিলিয়ে বাঁধের অন্তত ২০টি ভাঙা স্থান দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। এ পর্যন্ত প্লাবিত ফুলগাজীর ৬৭টি গ্রাম, পরশুরামের ২৭ ও ছাগলনাইয়ার ৪টি গ্রাম। এখনও বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে। জেলা প্রশাসক জানিয়েছেন এরই মধ্যে ১৬১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নোয়াখালীর সদরসহ বিভিন্ন এলাকা ৩ দিন ধরেই জলাবদ্ধ। বৈরী আবহাওয়ার কারণে জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ পাঠদান ও পরীক্ষা। গেল ২৪ ঘন্টায় নোয়াখালীতে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলাবদ্ধতার ভোগান্তি কমেনি কুমিল্লাতেও। নগরীর বিভিন্ন এলাকার সড়ক তলিয়েছে পানিতে। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা। আগামী ২৪ ঘন্টায় ঢাকা ও অন্যান্য বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, রয়েছে সেই পূর্বাভাসও। দর্শক, বন্যা ও জলাবদ্ধতার খবর জানবো। ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, দুর্গত এলাকার কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, একটু বিস্তারিত জানতে চাই। ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা? লোপা, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে। আপনি যে বিষয়টি দেখতে চেয়েছেন সেটি হচ্ছে যে এখানকার যে বন্যার চিত্রটি আপনি দেখছেন, শুধু পানি আর পানি, এখানে পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখন ফেনীর ফুলগাজী থেকে পরশুরামের উদ্দেশ্যে যাচ্ছি। আমি আছি এখন এই মুহূর্তে একটি ইঞ্জিন চালিত একটি নৌকার উপর। নৌকায় করে যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে কোথাও বহু দূরে বাড়িঘর দেখা যাচ্ছে, আর সকল সড়ক অভ্যন্তরীণ যে সকল সড়কগুলো রয়েছে সে সকল সড়কগুলোর আসলে চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে চারদিকে পানি আর পানি। এখানে এখন যারা পানিতে আটকে আছে তাদেরকে উদ্ধার করতে এবং তাদের জন্য খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছে ফেনীর পুলিশ সুপার আমাদের সাথে রয়েছেন। আমরা এখন তার সাথে আসলে একটু কথা বলবো। আপনারা কি আসলে কি কাজে যাচ্ছেন এখন? আমরা যাচ্ছি মূলত যারা পানিতে আটকে আছে এখানে বন্যার পানিতে, তাদেরকে উদ্ধার করার জন্য, পাশাপাশি যে সমস্ত মানুষজন তাদের ধন সম্পত্তি রক্ষা করার জন্য বাড়িতে তাদের পিতৃক ভিটা বাড়ি ছেড়ে আসতে চায় না আশ্রয় কেন্দ্রে, তাদের কাছে খাদ্য পৌঁছাতে যাচ্ছে। কারণ এই সমস্ত মানুষজন অনাহারে এবং তারা অর্ধাহারে দিন অতিবাহিত করছে। লোপা, আপনার মাধ্যমে দর্শকদের বা যারা ফেনীতে বন্যায় সহায়তা করার জন্য আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে আসলে একটি মেসেজ দেওয়া দরকার বলে এখানকার পুলিশ সুপার সেটি বলেছেন, যেটি হচ্ছে যে ফেনীর ফুলগাজী পর্যন্ত হচ্ছে যে ফেনী শহর থেকে যারা আসবেন ট্রাক, মিনি ট্রাক কিংবা হিউম্যান হলার করে তারা ফেনীর ফুলগাজী বাজারে ব্রিজ পর্যন্ত আসতে পারবেন। বাকি পথ ফেনীর ফুলগাজী থেকে যারা পরশুরামের উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই নৌকা ছাড়া বিকল্প কোনো পথ নেই তাদেরকে উদ্ধার করা কিংবা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। লোপা, আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।